শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ। সীমান্তে কোনো উত্তেজনা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারতের গণমাধ্যম। হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানিদাতাদের পক্ষে অবস্থান নিয়েছে ভারত, অভিযোগ বিএনপির, ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। এবং চট্টগ্রাম আদালতের আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনার আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা দ্রুত সময়ে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন নিশ্চুপ থাকলেও একের পর এক ফোনালাপ ফাঁস হতে থাকে তার। কিছু কথোপকথনে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতে শোনা যায় তাকে। নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী পক্ষের বাড়ি ঘরে আগুন দিতেও নির্দেশ দেওয়ার বক্তব্য প্রকাশিত হয়। তদন্ত সংস্থা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে আতঙ্কিত ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শেখ হাসিনার বিদ্বেষমূলক এসব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনের সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স, যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বলছেন, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডনের প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রসিকিউশন। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে ওই ধরনের উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, 1985 সালে প্রথম এই দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা 54,348 জন। ভবিষ্যতে এই সংখ্যা 65,000-এ উন্নীত করা হবে। একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহায়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় সেনাবাহিনী প্রধান আরও জানান, 5 আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশে শান্তি শৃঙ্খলা এবং ক্লান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বিগত সময় যে সমস্যা হয়েছিল সেই সময় তোমরা ওতপ্রোতভাবে আমাদের সাথে একসাথে কাজ করেছো। তো এটা বজায় রাখতে হবে। তোমাদের যে স্পিরিট, তোমাদের এই স্পিরিট দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি ডিজি এবং তোমাদের বিএনসিসি সকল অফিসার এবং অন্যান্য যারা আছেন, প্রফেসর আন্ডার অফিসার এবং টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেট, তোমরা যারা আছো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরো সুসংগঠিত করবে, আরো ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আইনজীবী হত্যার মামলায় অন্যতম আসামি চন্দন। তিনি গিরিজ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এই সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে রাখে প্রায় ৩ ঘন্টা। এ সময় তারা বিক্ষোভ করে। পরে পুলিশ লাঠি চার্জ, টিয়ার গ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। এই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে তারা। শুষ্ক আবহাওয়ায় বেড়েছে রাজধানীর বায়ু দূষণ। বৃহস্পতিবার বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। সকালে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir সূচক থেকে এসব তথ্য জানা যায়। IQAir বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সেই সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করে। সকালে IQAir সূচকে সবার শীর্ষে অবস্থান করছে ভারতের কলকাতা। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। এছাড়া ৩৪১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি। তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে। এসব আর চলবে না। কোনো মামলায় গণহারে গ্রেপ্তার করা হবে না। উল্লেখ করে আইজিপি বলেন, তদন্ত করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। হুঁশিয়ারি করে তিনি জানান যে পুলিশের কোনো সদস্য এই অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাতে চাই যে এ ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না। যারা নিরীহ এবং মনে করছেন যে কোনো ধরনের ইনভলভমেন্ট নাই, তাদেরকে হয়রানি করার জন্য এই মামলায় দেওয়া, অনুগ্রহ করে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে ওইটুকু আপনাদের বক্তব্য নিয়েই আমরা এগিয়ে যাব তদন্তের মধ্যে, সো দ্যাট ফাইনাল যে আমরা রিপোর্টটা দিব কোর্টকে, আমরা তো চার্জশিট বলি, কোনো কোনো জায়গায় ফাইনাল রিপোর্ট হয়, অবশ্যই যিনি নিরীহ তিনি বাদ যাবেন। এবার সারা বাংলার খবর। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বুধবার ওই ব্যক্তির মরদেহের সন্ধান পায় তার পরিবার। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন। তিনি কোম্পানিগঞ্জ উপজেলা বালুচর গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে তাকে আর পাওয়া যায়নি। পরে তার পরিবার খোঁজ করতে থাকলে এক পর্যায়ে সীমানা পিলার 1251 এর 200 ফুট ভেতরে ভারতীয় অংশে তার মরদেহের সন্ধান পায় তারা। ধারণা করা হচ্ছে গুলিতে মারা গেছেন আশরাফ উদ্দিন, তবে কার গুলিতে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মরদেহ
ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। একই সঙ্গে বিদেশে থাকা বিএনপির নেতাকর্মীদের দেশে আসার পরিবেশ তৈরি করার দাবি জানান তারা। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা মুরাদনগরে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন হিন্দু ধর্মাবলম্বীরা। আমাদের থানায় 150টি পূজা হয়েছে, প্রত্যেকটি পূজা মন্দিরে কায়কোবাদ সাহেব ফোন করে খবর নিয়েছেন এবং হিন্দুদের সব খবরাখবর নিয়েছে। এই কারণে হিন্দুরা সবাই কায়কোবাদ সাহেবের জন্য পাগল হয়ে তারা বলতেছে আমরা কিছু করতে চাই। তা আজকে এই মানববন্ধন ওনার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য। আমাদের প্রাণ প্রিয় নেতা এবং মুরাদনগরের গর্ব, যিনি অসাম্প্রদায়িক এবং আমাদের হিন্দু সমাজের জন্য অনেক কিছু করেছেন, তিনি হলেন 5 বারের এমপি এবং সাবেক ধর্মমন্ত্রী হুইপ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। ওনাকে মিথ্যা মামলায় জর্জরিত করেছেন। আমরা অনতিবিলম্বে ওনার মিথ্যা মামলা মুক্তি চাই। এমন একটা বেরোজগার মানুষ এবং একটা শান্তশিষ্ট মানুষ এবং নামাজি মানুষকে কিভাবে গ্যালেট হামলার মামলার আসামি বানানো হয়, এটা আমাদের লজ্জা লাগে। স্বৈরশাসকের দেওয়া মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কায়কোবাদ দাদা সহ নেতাকর্মীদের দেশের বাইরে রাখা হয়েছে। তাদের সসম্মানে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয় এই মানববন্ধনে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত স্বাধীনতাকামী অনেক জাতিকে মাথা নত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় পৃথক অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা বলেন, দেশ হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানিদাতাদের পক্ষে অবস্থান নিয়েছে ভারত। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই এখন সরব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হয়। দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি ধরে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। অন্যদিকে ঐক্য করতে গিয়ে যাতে বাকশাল কায়েম না হয় সে ব্যাপারে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করি। বলেন, স্বৈরাচার দেশে না থাকলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ায় আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাজারে আলুর দাম বেশি হয়, বীজ রোপণে দম ফেলার সময় নেই চাষিদের। কৃষকরা বলছেন, আলু চাষে অন্যবারের চেয়ে বেড়েছে খরচ। ভালো ফলন হলে লাভের আশাও করছেন তারা। সাজুমিয়ার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। কেউ জমিতে হাল চাষ করছেন, আবার কেউ ব্যস্ত সার প্রয়োগ ও বীজ রোপণে। আলু আবাদে এমন ব্যস্ততা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদের। কৃষকরা বলছেন, এবছর আলুর বাজার ভালো থাকায় লাভের আশায় বীজ রোপণ করছেন তারা। তবে সার, বীজ ও শ্রমিক খরচ বেশি হওয়ায় আবাদে বেড়েছে খরচ। ফলে ফলন ভালো হলে লাভের আশা তাদের। সারের দাম বেশি, এবারে সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, কামলার দাম বেড়ে গেছে, তার কারণে এবারে সব জিনিসের দামই বাড়তি। খরচ উঠবে ইনশাল্লাহ। যদি 2000 টাকা বাজার থাকে
তাহলে খরচ উঠবে ইনশাল্লাহ। এবারকার আলুর বাজার ভালোই আছে মোটামুটি। এত দ্রব্যমূল্যের দাম বেশি, তবুও আমরা এই জমিগুলো যেটুকুই হোক আবাদ করতে যা লাগে সেটুকুই আমরা দিয়ে এই জমি চাষ করতেছি এবং আলু রোপণ করতেছি। এদিকে আলু চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের 24-25 অর্থ বছরে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,400 হেক্টর জমি। এখন পর্যন্ত আমাদের আবাদ হয়েছে 14,500 হেক্টর জমিতে। শিবগঞ্জে এবছর 18,004 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। খেলার খবর ক্রিকেট। সাকিবের গায়ানাকে হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স। 4 উইকেট তুলে নিলেন রাব্বি। গ্লোবাল সুপার লিগের গত রাতের ম্যাচে দুই দলে ছিল বাংলাদেশের ক্রিকেটার। তবে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে 15 রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর রাইডার্স। টানা 2 হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে 117 রানে থামে রংপুর রাইডার্সের ইনিংস। সহজ টার্গেট টপকাতে নেমে কঠিন করে ম্যাচ 15 রানে হারল গায়ানা অ্যামাজন। দর্শক, সংবাদ শেষ করব লাল শাপলার এক হাওরের খবর জানি। প্রাকৃতিক সৌন্দর্যে মন কেড়ে নেয় যে কারোরই, আর তা যদি হয় সিলেট, খুব সহজে চোখে ভেসে ওঠে জাফলং, বিছানাকান্দি আর সাদা পাথরের অপরূপ দৃশ্য। তবে নতুন রূপে মুগ্ধতা ছড়াচ্ছে জৈন্তাপুরের লাল শাপলার রাজ্যখ্যাত ডিবির হাওর। সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে এই শাপলার অপরূপ দৃশ্য দেখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। মোহাম্মদ ইউসুফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। একদিকে দাঁড়িয়ে থাকা সবুজ জৈন্তা খাসিয়া পাহাড়, তার উপর নীল আকাশ, আর নিচে শাপলার রাজ্যে লালের হোলি খেলা। এমন দৃশ্য মন ভরিয়ে দেয় যে কারো। বলছি সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার রাজ্যখ্যাত ডিবির হাওরের কথা। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে ডিবির হাওরে ভিড় বাড়তে থাকে পর্যটকদের। মেঘালয়ের সবুজ পাহাড়, বন আর জলাশয়ের মাঝে লাল শাপলার এই সৌন্দর্য মন ভরিয়ে দেয় ভ্রমণ পিপাসুদের। এছাড়াও বিলে রয়েছে জৈন্তা রাজা বিজয় সিংহের স্মৃতিও। শাপলা বিল বেড়াতে এসে এখানের পরিবেশ খুব সুন্দর, এই জায়গাটা খুব সৌন্দর্যপূর্ণ, এত সুন্দর লাগতেছে। আর এর মধ্যে সূর্যের আলো প্লাস ফুলগুলা লাল লাল, অনেক ভালো লাগছে। এই সবাইকে বলবো আপনার আশেপাশে যারা আছেন সবাই শাপলা বিল ঘুরে এসে দেখে যাবেন। তবে ভালো মানের হোটেল মোটেল না থাকার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় দুর্ভোগে পর্যটকরা। রাস্তাটা অনেক ছোট, একটি গাড়ি আসলে আরেকটি গাড়ি ক্রস হওয়ার মতো পরিবেশ নাই। তা আমরা দাবি জানাবো যে কোনোভাবে অতিবিলম্বে আমাদের শাপলা বিলের রাস্তাটার কাজ যেন ধরা হয়। এমন বাস্তবতায় পর্যটকদের সুবিধায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। 4 বার টেন্ডার ড্রপ হওয়া সত্ত্বেও আমরা কোনো কাজ করার জন্য কাউকে পাই নাই। এই কারণে আসলে আমাদের কাজটা হয় নাই। তবে এবার আমাদের টেন্ডারের কাজটা শেষ, এখন আমাদের কিছু ফাইল ওয়ার্কের কাজ চলছে। এটা শেষ হয়ে গেলে রাস্তার কাজ শুরু হয়ে যাবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত লাল শাপলার বিলে যাওয়ার উপযুক্ত সময়। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ। সীমান্তে কোনো উত্তেজনা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারতের গণমাধ্যম। হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানিদাতাদের পক্ষে অবস্থান নিয়েছে ভারত, অভিযোগ বিএনপির, ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। এবং চট্টগ্রাম আদালতের আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।